বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল, ফলাফলের প্রক্রিয়া জানানো হবে পরে। এবং রাজনীতির গুণগত পরিবর্তন চান তারেক রহমান, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে ভারত, মন্তব্য ফখরুলের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করে। চিঠিতে জাতিসংঘ প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। একই সঙ্গে বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে গুতেরেস বলেন, এই ক্রান্তিকালে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনূসের নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানায় জাতিসংঘ। দেশে চলমান বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টরের নারী নেত্রীরা বৈঠক করেছেন। সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিভিন্ন সেক্টরের 17 জন নারী প্রতিনিধি অংশ নেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে নারী প্রতিনিধিদের সঙ্গে আজকে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার বিষয়ে আলোচনা হয়েছে। আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। আর এইচএসসি পরীক্ষা হবে না। এ পরীক্ষার ফলাফল কিভাবে দেয়া হবে সেই সিদ্ধান্ত পরে হবে। ঢাকার শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন। এদিকে আজ দুপুরে সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না এবং অটো পাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়টি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। এই দাবিতে গতকাল ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর আজ সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর এক পর্যায়ে তাদের দাবি মেনে নেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে। এ পরীক্ষার ফলাফল কিভাবে হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে। দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন সরকারের পতনের পর সারা দেশের মানুষ বাক স্বাধীনতা পেয়েছে। বিভিন্নভাবে নানা মাধ্যমে তাদের দাবি সরকারের কাছে তুলে ধরছেন অবহেলা আর বঞ্চনার শিকার হওয়া মানুষেরা। কিন্তু যেসব মানুষের আত্মত্যাগের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের দাবি দেওয়া কে পূরণ করবে? নিহতদের তো বটেই, যারা এখনও জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি কোটা আন্দোলনে আহতদের। হাসপাতালে কাতরানো এসব ব্যক্তিদের নিয়ে দেখুন কাউসার আহমেদের রিপোর্ট। কারো বয়স 10 বছর, কারো আবার 12, কেউ 15 বছরের রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী। কেউ আবার সাধারণ পথযাত্রী, কেউ আবার রাস্তার ধারে ব্যবসায়ী। সবাই একই ঘটনায় আহত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালে। হয়তো তাদের এই ঘটনায় জীবন দিতে হয়নি, কিন্তু বেঁচে থেকেও প্রতিনিয়ত মরার সাথে যুদ্ধ করছেন এসব আহত ব্যক্তিরা। কারো কারো শঙ্কা আছে আজীবন প্রতিবন্ধী হয়ে বিছানায় শুয়ে থাকার। কেউ কেউ হয়তো বেঁচে ফিরবেন, কিন্তু অঙ্গহানি হয়ে। গুলিটা লাগছে তাই পা কেটে ফেলা লাগবো। আমার আম্মারা কান্না করে দেয়, তারপর আমি রাজি হয়ে যাই যে পা যাবে জীবন আছে। তারপর ওই দিনই আমার রাত 12টা বাজে আমার অপারেশন হয়।
আপনাদের কাছে আমার একটাই দাবি সরকারের কাছে, আমার পা চলে গেছে, আমি যেন ভবিষ্যতে, আমার বয়সটা এখন মাত্র 15 বছর আমার বয়স অনেক, আমি যেন ভবিষ্যতে যেন আমি কিছু করে খেতে পারি, এরকমের কিছু একটা করে দেয় যেন তারা আমাকে। গুলি চালাচ্ছে, যাকে পাচ্ছে তাকে গুলি করছে। পরে আমরা দৌড় দিই এখান থেকে 50-60 জনের পিছিয়ে আসি, ওই মাঝখান দিয়ে আমার পায়ে গুলি লাগে। গুলিটা লাগছে আমার এই জায়গা থেকে লেগে পাটি ভেঙে বের হয়ে গেছে। কোটা আন্দোলনে গিয়েছিলাম, পুলিশের গাড়ি হচ্ছে ফোর্সফুলি ব্যাক নেয় আর কি, রিভার্স করতে যায় একদম ফুল স্পিডে। আমি তখন পিছনে ছিলাম, তখন একবার ধাক্কা খেয়ে হচ্ছে বাম পা ছিলে যায়, তারপর সেকেন্ডবারে হচ্ছে ডান পায়ের উপর দিয়ে উঠাই দেয়। এতে হচ্ছে আমার 5-6টি হাড় ভেঙে যায়। আন্দোলনে ছিলাম, হঠাৎ রাস্তায় সবাই মিছিল করতেছে, তারপর হঠাৎ পুলিশ গুলাগুলি ছড়ছে, তারপর হঠাৎ গুলি লাগছে আমার বুক দিয়ে বেরোয় হাতে লাগছে, তারপর আমাকে নিয়ে ঢাকা মেডিকেল আসা হয়েছে। এদের দাবি একটাই, এই আন্দোলনের ফলে দেশ স্বাধীন হয়েছে, দেশের মানুষ তাদের দাবি দেওয়া সরকারের কাছে পেশ করতে পারছে, কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যাতে সরকার পূরণ করে এবং তাদের দিকে খেয়াল রাখে। 13 থেকে 14 বছরে একটা বাচ্চাকে হত্যা করে আমরা 3-4 জন বন্ধু মিলে উদ্ধার করতে যাই আমার বুলেট আসি ডান হাতে কবজিতে লেগে আমার ডান হাতটা একদম ভেঙে টুস হয়ে গেছে। আমি ওখানে পড়ে যাওয়ার পর আমার বন্ধুরা কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। আমরা গভর্নমেন্টের কাছে আমরা সহযোগিতা চাই। আহত সব মানুষরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সে ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন আহতদের স্বজনরা। যত মার কোল খালি করছে, পঙ্গু বানাইছে, আমি তাদের ন্যায্য বিচার চাই। আর আমার ছেলের ভবিষ্যতের জন্য ওর লাইফটা জানি ভালো কাটতে পারে, এরকম সরকারের কাছে আমি কিছু সাহায্য চাই, এটাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের সুস্থ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা, কিন্তু অনেকেই আজীবন প্রতিবন্ধিতার ঝুঁকিতে রয়েছে বলে জানান তারা। 142 জনের ভিতরে মোস্ট অফ দি পেশেন্টস আর ওপেন ফ্র্যাকচার, সফট টিস্যু ইঞ্জুরি আছে, আমরা বলি মাংস চামড়া থেতলে গেছে, তারাই মোটামুটি ভর্তি আছে। এখন আমরা এই মাংস চামড়ার এইটার চিকিৎসাটা কমপ্লিট না হলে হাড়ের চিকিৎসাটা করতে পারছি না। তার ভিতরে আমরা যখন ফেভারেবল কন্ডিশন দেখছি তখন সেই রিভিউরে ডেফিনেটিভ ট্রিটমেন্ট আমরা করছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যাতে অনিরাপদ বোধ না করে তা নিশ্চিত করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছেন তিনি। বিস্তারিত দেখুন মণ্ডল নামের রিপোর্টে। গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র। রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে, জনগণের মন জয় করতে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা জানান। হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। এ সময় তিনি আর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতার রূপ নিতে দখলদারিত্ব থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বে সহায়তা করবেন না, কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না, কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নিবেন না। প্রতিশোধ প্রতিহিংসা নয়, আসুন
কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে তারুণ্যের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে আমরা প্রত্যেকেই যিনি যার অবস্থান থেকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেই। প্রতিশোধ প্রতিহিংসা ভুলে কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন, দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা কর্মী সমর্থক হিসাবে সেটি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। সেটিকে নিশ্চিত করুন আপনারা। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বৈরাচার হাসিনা দেশ ও জনগণ ছেড়ে পালিয়ে বিপ্লবকে নস্যাৎ করতে চক্রান্ত করছে এবং জাতিকে ঋণের জালে আবদ্ধ করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নবনির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন মন্ডলের নামের আরও একটি রিপোর্টে। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নবনির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটির নীতি নির্ধারকরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, দেশে মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। আমরা কাউকে আলাদা করতে চাই না, আমরা চাই এদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আজ আন্দোলনে ছিল, আছে, থাকবে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট রাখেনি ভারত। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত যে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেয়। জঞ্জাল দূর করে দ্রুততম সময়ে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। এই সরকার হচ্ছে একটি গণঅভ্যুত্থানের পরে বিপ্লবের মধ্যে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসছে। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রংপুরের সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা ও শেখ রেহানা সহ আরও কয়েকজনকে উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে হত্যা মামলাটি করেছেন। বিকেল 3:30টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক রাজু আহমেদ বাবু মামলাটি গ্রহণ করে রংপুর কোতোয়ালি থানার ওসিকে দিয়েছেন। রাজা রামমোহন ক্লাবের সামনে 19শে জুলাই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে নিহত হন সাজ্জাদ। মামলায় 57 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 300 জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে রংপুরে মোট 5টি হত্যা মামলা হলো। অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, 1000 টাকার নোট তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না। এ বিষয়ে মূল অথরিটি বাংলাদেশ ব্যাংক বলেও জানান তিনি। সকাল 10:30টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা ইয়াও ওয়েন ও কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, চীন ও কানাডা আর্থিক সহ সব রকমের সহযোগিতা অব্যাহত রাখবে। আগে অনেক অপচয় হয়েছে, এখন তা বন্ধ করার পাশাপাশি যে কোনো অর্থ সুষ্ঠু ও সময় মতো ব্যবহার নিশ্চিত করা হবে। অর্থ উপদেষ্টা আরও বলেন, আগের সরকারের নেওয়া ঋণের বোঝা বড় চাপ। বিদেশি ঋণ শোধের বিষয়ে আরও বেশি সময় যেন দেয় সে বিষয়ে কথা বলা হচ্ছে বলে জানান তিনি। আমরা আর্থিক দিয়ে সারে তুমি তো যেন ফরেন এই ট্রেড নিয়ে, তাই না, কত রকম এখন আমরা প্রেশারে অনেক প্রজেক্টগুলো তোমার আসলে না নিলেও চলতো। অনেকে আমার কাছে আসছে, এই 1000 টাকা দিয়ে দেন, কোথায় রেখে দিতে, এগুলো সহজে এই সমস্ত ডিসিশন নেওয়া যাবে না। তাহলে আপনিও বলছেন যে এটা একটা গুজব,
হ্যাঁ, গুজব হিসেবে দেখতে চান? আমি গুজব না, এটা আমার দিক থেকে কোনো কিছু বলি নাই, সব গুজব আমি কমেন্ট করবো না, কারণ এগুলো মেইনলি এটা মনিটারি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ব্যাপার। কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানী মোহাম্মদপুরে মুদি দোকানি সায়েদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত নাকচ করে দেন। আজকে সাবেক অবৈধ সরকারের শিক্ষামন্ত্রী দীপুমণি এবং সাবেক সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য জয়, তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয় এবং মোহাম্মদপুর থানা মামলায় আবু সাইদ হত্যা মামলায় তাকে এই আদালতে আজকে হাজির করা হয়। কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোভান আনভীর সহ অন্য আসামিদের গ্রেফতারের পাশাপাশি সর্বোচ্চ শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে মুনিয়ার পরিবার। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি জানান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2021 সালের 26 এপ্রিল গুলশানে ইব্রাহিম আহমেদ রিপনের বাড়ির ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাট থেকে একটি ডায়েরিও পাওয়া যায়। সেখানে মুনিয়ার সঙ্গে বসুন্ধরার এমডি সায়েম সোভান আনভীরের প্রেম, বিয়ের আশ্বাস, শারীরিক সম্পর্ক সহ নানা বিষয়ে উল্লেখ ছিল। দীর্ঘদিন পর জাতীয় প্রেস ক্লাবে লিখিত বক্তব্যের মাধ্যমে সংবাদ সম্মেলনে মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া বলেন, মুনিয়াকে ধর্ষণ ও হত্যার পর এই ঘটনায় ধামাচাপা দিতে বসুন্ধরা গ্রুপ পুরো রাষ্ট্রযন্ত্রকেই ব্যবহার করেছে। আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম তখন থেকেই ভূমিদস্যু বসুন্ধরা পুরো রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে। পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সর্বজনশ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, তারা দুজনেই অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ আমি জানি। তাদের কাছে আমার বোনের ন্যায় বিচার প্রত্যাশা করছি। মামলাটির তদন্ত নিয়ে পুলিশের বিরুদ্ধে মুনিয়ার পরিবার এবং আইনজীবীর অভিযোগ রয়েছে। তৎকালীন আইজিপি বেনজির এবং গুলশান থানার ডিসি সুদীপ কুমার, ডিসি নাজমুল, ওসি আবুল হোসেন, এসআই আলী আশরাফ আনভীরকে বাঁচিয়ে দেওয়ার জন্য নির্লজ্জ ভূমিকা রেখেছিল। তাকে বলা হয়েছিল তোমাকে বিয়ে করে আমি দুবাইতে সেটেল করব। একটা মেয়ে ধনী করে যেতে পারে, একটা মেয়ে কোথাও বিয়ে করার আশ্বাস দিতে পারে, বিয়ে করতে পারে, তার পার্সোনাল সিদ্ধান্ত। এইখানে আপনাদের ইন্টারভেন করা উচিত না। ওই সময় গুলশান থানায় মুনিয়াকে আত্মহত্যার করার অভিযোগে আনভীরকে আসামি করে একটি মামলা করা হয়, কিন্তু সে মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে গুলশান থানা পুলিশ 19 এপ্রিল চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে পাকিস্তানেও। সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন শিক্ষার্থীরা। পাক গণমাধ্যমের দাবি, হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে অনেকটাই প্রভাবিত দেশটির শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে জুগিয়েছেন বিক্ষোভের অনুপ্রেরণা। নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে পাকিস্তানের রাজপথ। শুধু তাই নয়, রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা। গেল শুক্রবার দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এর ছাত্র শাখা আইএসএফ। 30 আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন। জানাবো খেলা খবর, থাকছে ক্রিকেট। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে
মাঠে নামবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11:30টায়। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ, তবে অতীত ভুলে নতুন কিছু করে দেখাতে মরিয়া টাইগাররা। রাওয়ালপিন্ডি প্রেস সহায়ক পিচে কাজটা করে দেখানো কঠিন হবে, তাও ভালো করে জানা শান্ত বাহিনীর। এদিকে টাইগাররাও নিজেদের পেস ইউনিট নিয়ে কঠিন পরীক্ষা নিতে চায় স্বাগতিক ব্যাটারদের। এই ম্যাচে 4 পেসার নিয়ে খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল, ফলাফলের প্রক্রিয়া জানানো হবে পরে। এবং রাজনীতির গুণগত পরিবর্তন চান তারেক রহমান, হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে ভারত, মন্তব্য ফখরুলের। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।